হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হইতে যাইতেছে তোমাদের জন্য, যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের জন্য। কারণ এই ভিডিও থেকেই তুমি জানতে পারবা তুমি সামনে কি পড়া লাগবে বা তুমি সামনে কি পড়তে যাচ্ছ। যদি তুমি এই কৃষি ইউনিভার্সিটি গুলো চুজ করো, তাহলে তোমার কি কি পড়া লাগতে পারে। আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কি কি ডিপার্টমেন্ট পড়ানো হয়, ওই ফ্যাকাল্টির আন্ডারে কি কি ডিপার্টমেন্ট গুলো আছে, ওগুলা সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া দিব, জানি তুমি আগে থেকেই জানতে পারো যে তোমার সামনে এই জিনিসগুলো পড়া লাগতে পারে। এই টাইপের ভিডিও আমি কোথাও এর আগে দেখি নাই। যদি দেখতাম আমার জন্য ওইটা খুবই হেল্পফুল হইতো, কারণ এখন এসে বুঝতে পারতাম যে আমার কি কি সামনে পড়া লাগতে পারে। তা তুমিও এটা আগে থেকে জানতে পারবা যে তুমি যদি এই কৃষি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি গুলা কোনো একটা ফ্যাকাল্টি চুজ করো, তুমি কেন চুজ করবা, ওই ফ্যাকাল্টির আন্ডারে কি কি ডিপার্টমেন্ট গুলো তোমার পড়া লাগবে, এটা তুমি আগে থেকে জানতে পারবা। সো ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো, জানি তুমি আগে থেকে জানতে পারো যে তুমি সামনে কি এই পড়াগুলো তোমার পড়তে ভালো লাগবে নাকি তোমার পড়তে বোরিং লাগবে। তা চলো শুরু করি যে কৃষি ইউনিভার্সিটি আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট গুলোর পরিচয় দেখবো, যে কি কি পড়ানো হয় এবং কতগুলা করে আসন আছে, আমরা এটা দেখবো। তো চলো, এখানে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা 1006টা। মোট আসন সংখ্যা কয়টা? 1006টা হচ্ছে মোট আসন। এখানে তোমরা জানো যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, আর এইচএসসি তে অবশ্যই হায়ার ম্যাথ থাকা লাগবে। এটা নিয়ে শেষে একটু কথা বলবো যে তোমার পরীক্ষায় বসার এলিজিবিলিটি কি কি, আসলে ওইটা নিয়ে শেষে বলবো। এখন চলো আমরা ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট গুলো দেখি। তার আগে আমার ব্যাপারে একটু পরিচয় দিয়ে নেই। আমি জাহাঙ্গীর আলম জিশান, মানে জিশানি আর কি, জিশান বলেই সবাই নর্মালি চেনে, যারা চেনে সবাই চেনে না, মানে যারা চেনে তারা জিশান বলেই চেনে। তা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করতেছি। বর্তমানে আমি এইচএসসি 25 ব্যাচের ছিলাম, মানে এখন লেভেল 1 সেমিস্টার ওয়ানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে। তা আমরা এখন তোমার ইয়াগুলা দেখবো আর কি, ফ্যাকাল্টি ওয়াইজ যে ডিপার্টমেন্ট গুলো আছে ওইটা নিয়ে ডিটেলস দেখবো। চলো, তো তার আগে আমরা অনুষদ গুলা সংক্ষেপে একটা ওভারভিউ করে নেই যে কয়টা অনুষদ আছে, আর অনুষদ গুলা আন্ডারে প্রত্যেকটা অনুষদে কতগুলা করে সিট আছে। তো ভেটেরিনারি সায়েন্স, এটাতে আগে অনেকগুলা সিট ছিল, এখন কমায় ফেলছে, কারণ ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি এই দুইটা কমায় একটা কম্বাইন্ড ডিগ্রি করছে, যেটাতে আমি পড়তেছি সেটা ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি। এটা একটা স্কুল করছে, কিন্তু দুইটা ফ্যাকাল্টি মিলে একটা স্কুল করছে। তোমার ভেটেরিনারি সায়েন্সে আছে 50টা সিট, তারপর অ্যানিমাল হাজবেন্ডারি এটা আছে 50টা সিট। এগুলা কিন্তু এক একটা ফ্যাকাল্টি। জেনারেল ইউনিভার্সিটিতে যেগুলা পড়ানো হয় ওগুলা কিন্তু ডিপার্টমেন্ট, আর এগুলা ফ্যাকাল্টি। একটা ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলা করে ডিপার্টমেন্ট পড়ানো হয়, সামনেই তুমি দেখতে পারো। তারপর ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি দুইটা ফ্যাকাল্টি মিলে একটা স্কুল আর কি নাম দিয়েছে, যে এটা স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি। এখানে পড়ানো হয় 150টা, মানে 150টা সিট আছে এখানে, যাই হোক। তারপরে এগ্রিকালচার, সব থেকে বেশি সিট এগ্রিকালচারে 320টা, সব থেকে হাইয়েস্ট। তারপরে এগ্রি ইকোনমিক্সে পড়ানো হয় 106টা। এটা নিয়ে তুমি ভালোভাবে জানতে পারবা তুমি এগ্রি ইকোনমিক্স তুমি চুজ করবা কিনা, তুমি ডিভিএম চুজ করবা কিনা। তুমি জাস্ট যদি ডিপার্টমেন্ট গুলা দেখো তাইলেই বুঝতে পারবা যে তুমি সামনে আসলে এই বিষয়গুলো পড়তে তোমার আগ্রহ আসবে কিনা। তাই ভিডিওটা তোমার জন্য তৈরি করা, যেহেতু আমি এই বিষয়টা পাইলে আগে থেকে দেখে নিতাম, আমার জন্য উপকার হইতো, তাই তোমাদের কথা ভেবেই আর কি এই টাইপের ভিডিওটা করা। তারপরে আছে এগ্রি ইঞ্জিনিয়ারিং। এই এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 180টা সিট, তার ভিতরে আবার দুইটা ডিপার্টমেন্ট আছে যেটা আলাদা কোর্স করানো হয়। এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ওই দিক থেকে সিট হয় 100টা। তারপরে তোমার ফুড ইঞ্জিনিয়ারিং, এ এখানে 50টা, আর বায়ো ইনফরমেটিক ইঞ্জিনিয়ারিং আছে এখানে 30টা। তার মানে এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে তোমার মোট সিট 180টা। তার ভিতরে এইভাবে ওটা পরে শেষের দিকে আছে আর কি, যাই হোক। তারপর ফিশারিজ, মৎস্য বিজ্ঞানে আছে 120টা সিট। তারপর আমরা ফ্যাকাল্টি ওয়াইজ ডিপার্টমেন্ট গুলো দেখবো। ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখে নিও, একটা সম্পূর্ণ ধারণা পাবা যে আসলে তোমার জন্য এই বিষয়গুলো চুজ করা ঠিক হবে কিনা, মানে কতটা তুমি ইন্টারেস্টেড। এইটার ফ্যাসিলিটিস নিয়ে অন্য একদিন বলবো, মানে যেহেতু আমি নতুন, বড় ভাইদের নিয়ে আমি সবকিছু ইনফরমেশন নিয়ে ফ্যাসিলিটিস গুলো বলবো। হিউজ অপরচুনিটিস আছে অন্যান্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টি গুলোর তুলনায়, তোমরাও আশা করি জানো বা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবা। তা আমরা প্রথমে ভেটেরিনারি সায়েন্স, এইটার এই অনুষদের আন্ডারে, এই ফ্যাকাল্টির আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে, কি কি পড়ানো হবে, মানে এখানে ডিপার্টমেন্ট গুলা জাস্ট লেখা আছে। এই ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো করে কোর্সও আছে, আবার অনেক কিছু আর কি পড়ানো হয়। দেখো ভেটেরিনারি সায়েন্স এটা কিন্তু পুরাই একটা মানে মেডিকেল রিলেটেড, কিন্তু তোমার মানুষ আর মাছ আর উদ্ভিদ, এই তিনটা জিনিস বাদ দিয়ে তোমার এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবকিছু চিকিৎসা করে এই ভেটেরিয়ানরা, মানে মানুষ, মাছ আর উদ্ভিদ, এই তিনটা বাদ দিয়ে। তাইলে মনে করো যে তাদের দায়িত্বটা কত বড়, মানে ভেটেরিনারি সায়েন্সে যারা পড়ে, যারা ভেটেরিয়ান, তাদের দায়িত্বটা আসলে কত বড়। তাহলে এখানে পড়ানো হয় কি অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি পড়ানো হয়। তুমি এই ডিপার্টমেন্ট গুলো একটু এআই বা গুগল যে কোনো জায়গায় তুমি
হেল্প নিলেই বুঝতে পারবো আসলে এখানে কি কি পড়ানো হয়, আগে থেকে জানতে পারবা। তারপর মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন পড়ানো হয়, তারপর হচ্ছে ফিজিওলজি পড়ানো হয়, ফার্মাকোলজি। এখানে কি এই বাংলা করেও দেওয়া আছে, এটা একটু দেখো। অ্যানাটমি এন্ড হিস্টোলজি, প্রাণীর শরীরের গঠন ও কলার মানে হচ্ছে টিস্যুর আনুবীক্ষণিক পর্যবেক্ষণ, এখানে যেটা পড়ানো হয় বাংলা করেও দেওয়া আছে সাথে। জীবাণু, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন, এখানে কি জীবাণু সংক্রমণ ও স্বাস্থ্যবিধি রক্ষা, এটা নিয়ে কাজ করা হচ্ছে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিনে। ফার্মাকোলজিতে কি, ফার্মাকোলজি ফার্মেসির সাথে তো রিলেটেড, বুঝতে পারতেছো। প্রাণীর ওষুধ মানে মানুষ, তারপরে মাছ আর উদ্ভিদ, এই তিনটা জিনিস বাদ দিই যত রকমের ওষুধ আছে সব ওষুধ কি এই ফার্মাকোলজি, মানে এই ভেটেরিনারি সায়েন্সের এই অনুষদ, এই ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এখানেই পড়াশোনা করা হয়। ওইটার প্রয়োগ ও তার ক্রিয়া প্রতিক্রিয়া ওইটা পড়ানো হয়। আর এখানে ফিজিওলজিতে কি প্রাণীর শারীরিক ক্রিয়াকলাপ ও অঙ্গ প্রত্যঙ্গের কাজ, প্রাণীর শারীরিক ক্রিয়াকলাপ। তারপরে এটা তো চারটা, তোমার হচ্ছে মোট সিট কয়টা, 50টার বিভাগ আছে কয়টা, 8টা। এখানে 4টা আছে, পরের পেজ হচ্ছে আর 4টা ডিপার্টমেন্ট আছে। তাহলে এখানে ডিপার্টমেন্ট আর কি আছে, প্যারাসাইটোলজি, এখানে প্রাণীর পরজীবী ও পরজীব ঘটিত রোগ নিয়ন্ত্রণ। এই প্যারাসাইটোলজিতে তোমার পরজীব রিলেটেড যত রোগ আছে প্রাণীর, ওইটা নিয়ে পড়াশোনা করা হয়। তারপর হচ্ছে প্যাথোলজি, প্যাথোলজিতে রোগ নির্ণয়, কলা পরিবর্তনের বিশ্লেষণ, প্যাথোলজিতে এটা করা হয়। সার্জারি অ্যান্ড অবস্টেটিক্স, এখানে কি করানো হয়, অস্ত্রোপচার, প্রসূতি সেবা ও প্রজনন চিকিৎসা, মানে এনিমেলেরও কিন্তু সার্জারি করা হয়। অনেকের ধারণা যে হচ্ছে এনিমেল মানে ওই গ্রামের হাতুড়ি ডাক্তার একটা করে ইনজেকশন দিবার চলে আসবে, বিষয়টা এমন না। তোমার এই এনিমেল সায়েন্সে মানে ভেটেরিনারি সায়েন্সেও অনেক হিউজ পড়াশোনা করানো হয় আর কি। এখন যেহেতু আমি পড়তেছি, একটু একটু জানতেছি, বুঝতে পারতেছি, মানে এখানে সার্জারি, ডিরেক্ট সার্জারি করা হয়, মানে প্রাণী রোগ প্রজননের সময় সার্জারি করেও কিন্তু ডেলিভারি করানো হয় আর কি, যদি মানে ঝামেলা হয়ে যায়। তারপর মেডিসিন, এখানে প্রাণীর রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা, মেডিসিন বিভাগে তোমার প্রাণীর রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা। প্যারাসাইটোলজি তো এটা বললাম, এখানে হচ্ছে এই 8টা ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ভেটেরিনারি সায়েন্সের 8টা বিভাগ ডিপার্টমেন্ট পড়ানো হয়। কি কি পড়ানো হয় ওইটা আমি বলার চেষ্টা করছি। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমরা এখন দেখবো এনিমেল হাজবেন্ডারি। তোমার এই এনিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে মানে ফ্যাকাল্টিতে মোট 5টা হচ্ছে ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্ট গুলো কি কি এখানে দেখো লেখা আছে। প্রথমটা হচ্ছে এনিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স, এখানে কি করানো হয়, উন্নত জাত উদ্ভাবন ও গবাদি পশুর প্রজনন। তোমার যে আমাদের গবাদি পশুগুলো আছে এদের উন্নত জাত উদ্ভাবন করা হয় এবং গবাদি পশুর প্রজনন এই সংক্রান্ত পড়াশোনা করানো হয়। তারপর এনিম্যাল সায়েন্সে কি করানো হয়, পশুপালন ব্যবস্থাপনা ও পরিচর্যা, এই এই জিনিসগুলো পড়ানো হয়। এটা একদম অ্যাকুরেট বলতেছি এমনটা না, আরো অনেক জিনিসপাতি আছে সাথে, আমি জাস্ট শর্ট করে লেখার চেষ্টা করছি। তারপর ডেইরি সায়েন্স, ডেইরি তো বুঝতেইছো, ডেইরি মিল্কের সাথে রিলেটেড আর কি। দুধ উৎপাদন, প্রসেসিং ও দুগ্ধজাত পণ্য তৈরি, যত রকমের দুগ্ধজাত পণ্য আছে সবকিছু এই ডেইরি সায়েন্সে পড়ানো হয়। মানে এটার স্কোপ কিন্তু অনেক বেশি, ডেইরি সায়েন্সের স্কোপ বাংলাদেশে অনেক বেশি, শুধু বাংলাদেশ না বাইরের যে কোনো দেশে আর কি। তারপর মানে সবগুলারই স্কোপ অনেক বেশি, কিন্তু আমি এটা কেন জানি বলে দিলাম, কারণ আমাদের এখন ডেইরি সায়েন্সের ক্লাস চলে সপ্তাহে 3 দিন, যার কারণে বললাম। তারপরে হচ্ছে এনিম্যাল নিউট্রিশন হচ্ছে গবাদি পশু ও হাঁস মুরগির সুষম খাদ্য তৈরি, এনিম্যাল নিউট্রিশন এইখানে, বুঝতেই পারতেছো এটার সাথে। তারপর পোল্ট্রি সায়েন্স তো বাংলাদেশে জানোই কত পোল্ট্রি ফার্ম আছে, ওই দিক থেকে এখানে হাঁস মুরগির পালন, প্রজনন ও ডিম মাংস উৎপাদন, মানে এনিম্যাল হাজবেন্ডারি, এটার বাংলা হচ্ছে পশুপালন, মানে এটা পশুপালন রিলেটেড আর কি বেশি কাজ করে। সিট হচ্ছে মোট 50টা, বিভাগ হচ্ছে 5টা। তারপরে আমরা হচ্ছে দেখবো কম্বাইন্ড ডিগ্রি, যেটারে কম্বাইন্ড ডিগ্রি বলে সেটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ডারি, এটা হচ্ছে কম্বাইন্ড ডিগ্রি। তোমার এই এনিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স দুইটা মিলায়া একটা স্কুল বানাইছে আর কি। যাই হোক, ওইটা ফ্যাকাল্টি মানে দুইটা ফ্যাকাল্টি মিলে পড়ানো হয়, যেটাতে আমি এখন বর্তমানে পড়াশোনা করতেছি। এখানে মোট 13টা বিভাগ আছে, মানে আমাদের ভেটেরিনারি সায়েন্সের গুলো পড়া লাগবে, তারপরে এনিম্যাল হাজবেন্ডারি গুলো পড়া লাগবে। তাই এখানে ওগুলা যেহেতু বলছি আগে, একদম হুবহু ডিপার্টমেন্ট গুলা একই, এখানেও একই না। আমার ফ্যাকাল্টি যেহেতু, তাইলে আমি একটু ভালো করে বলি কি কি আছে, যদিও আগে বলছি, আমি আবার বলবো। তোমার এই স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ডারিতে কি কি পড়ানো হয়, অ্যানাটমি এন্ড হিস্টোলজি পড়ানো হয়, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন পড়ানো হয়, যেখানে হচ্ছে জীবাণু স্বাস্থ্যবিধি, শরীরের গঠন পর্যবেক্ষণ হচ্ছে অ্যানাটমি এন্ড হিস্টোলজি, তারপর শারীরিক ক্রিয়াকলাপ ফিজিওলজি, তারপর হচ্ছে ফার্মাকোলজি ওষুধ, তারপরে প্যারাসাইটোলজি হচ্ছে পরজীব ঘটিত রোগ, তারপরে কি আছে এখানে রোগ নির্ণয় প্যাথোলজি পড়ানো হয়, তারপর চিকিৎসা সেবা মেডিসিন চিকিৎসা সেবা এটা পড়ানো হয়, তারপর অস্ত্রোপচার ও প্রসূতি এটা সার্জারি এন্ড অবস্টেট্রিক্স। তারপরে এনিম্যাল হাজবেন্ডারিতে কি কি পড়ানো হয়, ওই একই, মানে 13টা। এই ভেটেরিনারি সায়েন্সের 8টা পড়ানো হয় আমাদের, আর এনিম্যাল হাজবেন্ডারির 5টা। আরো কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টির কোর্স আছে, খালি যে এগুলা তা না, মানে আরো আমাদের তোমার হচ্ছে এগ্রিকালচারের ফরেস্ট অ্যাগ্রোনমি পড়া লাগতেছে, আরো সামনে থাকতে পারে। তারপরে তোমার হচ্ছে লাইভ স্টক ইকোনমিক্স, এগ্রি ইকোনমিক্স এর লাইভ স্টক ইকোনমিক্স পড়া লাগতেছে। তারপরে রুরাল সোসিওলজি এন্ড রুরাল সায়েন্স পড়া লাগতেছে।
তারপরে তোমার এটা কিন্তু আমাদের না, আমাদের কোর্সের বাইরের অন্য ফ্যাকাল্টির, কিন্তু মানে আমাদের ফ্যাকাল্টির বাইরের কোর্স অনেকগুলো করা লাগতেছে আর কি, ওটা প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই করা লাগে, হিউজ পড়াশোনা কৃষি ইউনিভার্সিটি গুলায়। তারপরে এখানে এনিম্যাল সায়েন্সের আর বিভাগগুলো কি, এনিম্যাল সায়েন্স, এনিম্যাল নিউট্রিশন, ডেয়ারি সায়েন্স এন্ড পোল্ট্রি সায়েন্স, এগুলা বলছি আগে, তাই এটা আমরা বাদ দিলাম। তারপর আমাদের কি, আমরা চলে আসি হচ্ছে সব থেকে বৃহত্তম সিট সংখ্যা বিশিষ্ট ডিপার্টমেন্ট এগ্রিকালচার, যেটার হাইপ মানে আমি কোনো এগুলা নিয়ে কথা বলবো না, যেটা আর কি সব থেকে বেশি সবাই ওই দিকেই ঝুঁকে আর কি, আমি জানি না কেন। তো চলো হচ্ছে আমরা দেখি এগ্রিকালচারে কি কি ডিপার্টমেন্ট আছে, তো চলো ওইটা দেখি। এগ্রিকালচারে মোট 14টা ডিপার্টমেন্ট আছে, মোট ডিপার্টমেন্ট আছে 14টা, তার ভিতরে এখানে 7টা আছে, পরে পেতে আমরা 7টা দেখবো। অ্যাগ্রোনমি, অ্যাগ্রোনমিতে কি রিলেটেড পড়াশোনা, ফসল উৎপাদন, জমি প্রস্তুত ও ক্ষেত ব্যবস্থাপনা। অ্যাগ্রোনমি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, আমাদেরও এটার একটা কোর্স করা লাগতেছে, ফরেস্ট অ্যাগ্রোনমি। তারপর হচ্ছে অ্যান্টোমোলজি, অ্যান্টোমোলজিতে কি পড়ানো হয়, ক্ষতিকর ও উপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। আমাদের খালি উপকার মানে ক্ষতিকর গুলা ধ্বংস করে দিলে হবে না, ক্ষতিকর ও উপকারী যেরকম আছে সকল রকমের কীটপতঙ্গ গুলা নিয়ন্ত্রণ করা লাগবে। কারণ আমাদের দেখো কৃষি ক্ষেত্রে যদি কীটপতঙ্গ না থাকে তাইলে কিন্তু অনেক রকমের সমস্যা হয়ে যায়, তোমরা জানো, এটা পড়লে অনেক কিছু জানতে পারবো। আমি যেহেতু ওইভাবে পড়ি নাই তাই আমি এগুলা নিয়ে বেশি না উপকাই। চলো পরেরটা দেখি, প্লান্ট প্যাথোলজি। এখানে কি পড়ানো হয়, উদ্ভিদের রোগ নির্ণয় ও প্রতিকার, এখানে হচ্ছে প্লান্ট প্যাথোলজিতে। তারপর ক্রপ বোটানিতে কি পড়ানো হয়, উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন ও বৃদ্ধি প্রক্রিয়া, এটা পড়ানো হয় ক্রপ বোটানিতে। তারপর হচ্ছে হর্টিকালচারে কি আছে, ফল, শাকসবজি, ফুল ও মশলা চাষ। এই দুইটা ডিপার্টমেন্ট নাকি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমি আমাদের ক্লাসে স্যারের কাছে শুনছি যে তোমার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই এগ্রিকালচারে এই দুইটা ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি, এই হর্টিকালচার আর হচ্ছে অ্যাগ্রোনমি। তারপর আছে সয়েল সায়েন্স, মাটির উর্বরতা ও গুণগত পুষ্টি ব্যবস্থাপনা। শুনো আবারও বলতেছি, জেনারেল ইউনিভার্সিটি গুলায় যেটা পড়ানো হয় ওইটা হচ্ছে ডিপার্টমেন্ট, আর আমাদের এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় গুলায় যা পড়ানো হয় এটা হচ্ছে একটা ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির আন্ডারে আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট পড়ি, আর অন্যান্য ইউনিভার্সিটিতে দেখবা ঢাবিতেই আছে সয়েল সায়েন্স, শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট, আর কোনো পড়াশোনা নেই, মানে শুধু একটা ডিপার্টমেন্টের পড়াশোনা। আর আমরা পড়তেছি কি, অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে পড়তেছি। আমরা পরে যদি এমএসসি করি বা পিএইচডি, তোমার যে কোনো একটা তুমি এমএসসি করতে পারবা তাইলে, যে কোনো একটা, যে কোনো জায়গা থেকে। তারপরে আর কি আছে এগ্রিকালচারে, আর কি আছে দেখো, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং। এটা কি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন। এই যে উদ্ভাবন, এই কিছুদিন পর পর দেখো না যে ধানের নতুন নতুন জাত আসতেছে, তারপরে পাটের নতুন জাত, এরকম যে নতুন নতুন জাত। কেন, আগে আমাদের জনসংখ্যা ছিল হচ্ছে কম, জমি অনেক ছিল, যেই ফসল হইতো ওইটা দিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু এখন জনসংখ্যা বাড়তেছে, জমি কিন্তু বাড়তেছে না, ওই জমি থেকে আমাদের ফসল বাড়ানো হচ্ছে। কারা বাড়াইতেছে এটা, এই তোমার যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে, এগ্রিকালচারিস্ট, ওরাই কিন্তু হচ্ছে উন্নত ফসল আবিষ্কার করতেছে, মানে ডেভেলপ করতেছে, যার কারণে আমরা হচ্ছে আগের থেকে পরিমাণে বেশি পাচ্ছি, এখন ওইটা দিয়ে আমাদের কাভার হয়ে যাচ্ছে আর কি। আমার জনসংখ্যা বাড়ছে কিন্তু জমি বাড়ে নাই, এইটার কাজটা না, মানে এটার ইম্পর্টেন্স আসলে বলে বোঝানো যাবে না, সবাই একদিকে ঝুঁকে যায়, কারণ হচ্ছে জানেই না আসলে আমাদের এই জিনিসগুলো কত বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে এগ্রিকালচার আর কেমিস্ট্রি আছে, এখানে মাটির রাসায়নিক উপাদান ও রাসায়নিক সার, কেমিস্ট্রি রিলেটেড যত কিছু আছে, অনেক কিছু পড়াশোনা করানো হয়, আমার রুমমেটরা পড়তেছে। তারপর ল্যাঙ্গুয়েজ, কৃষি সংক্রান্ত আন্তর্জাতিক যোগাযোগ ও একাডেমিক ভাষা। তোমার ল্যাঙ্গুয়েজে এখানে কৃষি সংক্রান্ত যত ভাষা আছে আন্তর্জাতিক, মানে অন্যান্য বিশ্বের অন্য দেশে যে আমরা যেগুলা নামে চিনি, মানে ওইটা তো ওই নামে চিনে না, এই রিলেটেড যে টার্ম গুলো আছে, টার্মিনোলজি, ভাষাগুলো, এগুলা পড়ানো হয় ল্যাঙ্গুয়েজে। তারপরে আছে এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড এডুকেশন, কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর। আগে দেখতা না ওই যে আধুনিক প্রযুক্তি আমরা জাস্ট মানে তৈরি করে রাখলে তো হবে না, ওগুলা তো হচ্ছে কৃষকদের কাছে পৌঁছাইতে হবে, তো ওইটাই হচ্ছে এখানে পড়ানো হয়। তারপর বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি, এখানে কি পড়ানো হয়, উদ্ভিদের জৈব রাসায়নিক ও জিনগত বিশ্লেষণ। তারপরে কি আছে অ্যাগ্রোমেটারোলজি, এখানে কি অ্যাগ্রোমেটারোলজিতে আছে আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে ফসল ব্যবস্থাপনা, এই যে বন্যা, বৃষ্টি, অতিবৃষ্টি, খরা এই রিলেটেড যে জিনিসপাতিগুলো আছে এখানে পড়ানো হয়। জানি আমরা হচ্ছে ওইটার উপর মানে ওইটা জানি প্রতিকূল অবস্থায় জানি টিকে থাকতে পারে, ওই রিলেটেড বিভিন্ন জাত উদ্ভাবন এই টাইপের জিনিসপাতি করা। আগে যেমন আমাদের ধান হইতো শুধুমাত্র একটা মৌসুমে, মানে তারপরে যে দেখা যেত বৃষ্টির সময় বা রোদের সময় বেশি খরা বা অতিবৃষ্টি, ভারী বৃষ্টি, এই টাইপ সময়গুলো ধান হইতো না। তাই এই জাত উদ্ভাবন কারা করছে, যারাই এগ্রিকালচার থেকে পড়ছে এনারাই করছে, মানে বিশ্বের বা পুরো পৃথিবীতে অবদান কিন্তু অনেক অনেক বেশি, খাদ্যের চাহিদাগুলো মিটাইতেছে কারা, এই এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করতেছে। আর যদি ভেটেরিনারি সায়েন্সের কথা বলি, সেটা আগেই বলছি যে মানুষ, মাছ, উদ্ভিদ, এই তিনটা বাদে যত কিছু আছে পৃথিবীতে, তোমার যত রকমের প্রাণী আছে সবকিছুর দায়িত্ব হচ্ছে যারা ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ে। আর শুধু ভেটেরিনারি সায়েন্স মানে যে পশুপালন সাথে রিলেটেড এমনটা না, আমি যা শুনতেছি তা বলতেছি। আমার যে
মানে জ্ঞান আছে এই বিষয়ে খুব বেশি তা নাই, মানে খুব বেশি বলতে নাই বললেই চলে। আমি যা শুনছি স্যারদের কাছে, ভাইদের কাছে, বা যা দেখছি আর কি, ওটাই বলতেছি, তুমিও বুঝতে পারো যে এনিমেল থেকে কিন্তু হচ্ছে অনেক রোগ হচ্ছে আমাদের হিউম্যান বডিতে চলে আসে, এনিমেল থেকে আসে। এখন হিউম্যান যারা হচ্ছে, যারা মেডিকেল ডক্টর ইয়াতে পড়ে, যারা হচ্ছে মেডিকেল কলেজে পড়ে, ওরা শুধু কিন্তু মানুষের রোগ বালাই নিয়েই পড়াশোনা করে, কিন্তু এনিমেল থেকেও যে আসতে পারে এই ব্যাপারে কিন্তু ধারণা একটু কম। আমাদের এক স্যার বলছে যে হচ্ছে বিদেশে নাকি এরকম রাখা উচিত, বা রাখছে কিনা আমি শিওর বলতে পারতেছি না, মানে তোমার মেডিকেল কলেজে, তোমার হসপিটালে হিউম্যান ডাক্তারও আছে, তারপরে এনিমেল ডাক্তারও আছে, কারণ ওই রোগগুলা রিলেটেড করার জন্য উন্নত হসপিটাল গুলায় জানি এরা কিছুটাও সাহায্য করতে পারে যে আসলে রোগটা এনিমেল থেকেও আসতে পারে কিনা, আসছে কিনা। অনেক রোগ বালাই কিন্তু হচ্ছে এনিমেল থেকে ছড়ায় যায়, এটা নিয়ে কিন্তু প্রচুর কাজ বাজ আছে, এগুলা নিয়ে অন্যদিন বলবো। আজকে জাস্ট ডিপার্টমেন্টের পরিচয়গুলা দেখে দাও, মাঝে মধ্যে এগুলা বলতেছি জানি ভিডিওটায় তোমাদের বোরিং না লাগে। তারপরে আমরা হচ্ছে এগ্রিকালচার কৃষি অনুষদের লাস্ট দুইটা 12টা দেখছি, লাস্ট দুইটা কি পড়ানো হয়? অ্যাগ্রো ফরেস্ট্রি পড়ানো হয়, বনজ ও কৃষি ফসলের সমন্বিত চাষাবাদ ব্যবস্থা। তারপরে সিড সায়েন্স অ্যান্ড অ্যানিমাল টেকনোলজি। কি অ্যানিমাল টেকনোলজি কই দেখলাম? সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা পড়ানো হয়। মানসম্মত বীজ উৎপাদন, মান পরীক্ষা ও সংরক্ষণ প্রযুক্তি, এটা পড়ানো হয়। এই দুটা মানে এই তোমার এগ্রিকালচারে 14টা ডিপার্টমেন্ট পড়ানো হয়, ভেটেরিনারি সায়েন্সে হচ্ছে 8টা, এনিম্যাল হাজবেন্ড্রিতে পড়ানো হয় হচ্ছে 5টা, ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রিতে 8 5 13টা। ওকে, তারপরে গুলো আমরা দেখি। এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড রুরাল সোসিওলজি। আমরা শুধু এগ্রি নিয়ে অনেক কিছু করলাম, অনেক কিছু চাষাবাদ অনেক কিছু করতেছি, কিন্তু এটার অর্থনীতিটা কারা ডেভেলপ করবে, মানে কৃষকদের লস খাওয়া কমাবে কারা, লাভ বাড়াবে কারা, এটা হচ্ছে যারা এগ্রিকালচার ইকোনমিক্স নিয়ে পড়বে। এটা কিন্তু মোটামুটি অনেকটা বলা যায় যে মানে কমার্সের দিকে চলে যাচ্ছে সাবজেক্টটা। এখানে কি কি পড়ানো হয়? এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইকোনমিক্স পড়ানো হয় এই যেখানে কৃষি উৎপাদন, ব্যয়, আয় ও অর্থনীতি বিশ্লেষণ। তোমার অর্থনীতি বিশ্লেষণ একদম কৃষি ক্ষেত্র যেটা আছে কৃষি রিলেটেড, ওই জায়গায় ডেভেলপ করে হচ্ছে এই এগ্রিকালচার ইকোনমিক্স এন্ড রুরাল সোসিওলজি নিয়ে যারা পড়াশোনা করে। তারপরে আছে হচ্ছে এগ্রিকালচারাল ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, কৃষি ঋণ, বিনিয়োগ ও মূলধন ব্যবস্থাপনা। তারপরে কি আছে? এগ্রি বিজনেস এন্ড মার্কেটিং, কৃষি পণ্যের বাজারজাতকরণ ও বাণিজ্যিক প্রসার। এগ্রি বিজনেস এন্ড মার্কেটিং, আমরা যদি হচ্ছে মার্কেটিং না করি তাহলে তো জিনিসপাতি নষ্ট হয়ে যাবে, যে এখানকার জিনিস ওইখানে রাখলে তো হলো না। ওইটা কিভাবে মার্কেটিং করে পুরা বিশ্বে বা পুরা দেশে কিভাবে ছড়ায় দেওয়া যায়, এটা মানে অনেকটাই হ্যান্ডেল করে হচ্ছে এই এগ্রি ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করে। তারপর হচ্ছে এগ্রিকালচারাল এন্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এখানে কি বলা হয়? কৃষি সংক্রান্ত তথ্য উপাত্ত গাণিতিক বিশ্লেষণ। এখানেও কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা তথ্য উপাত্ত গুলা বিশ্লেষণ করে বুঝতে পারবো সামনে কি হতে পারে তোমার এই এগ্রি সেক্টরে বা অন্যান্য সেক্টরে। তারপরে আছে হচ্ছে রুরাল সোসিওলজি, যেখানে গ্রামীণ সমাজ, জীবনযাত্রা ও সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ করে পড়ানো হয়, এটা হচ্ছে রুরাল সোসিওলজি। তারপরে আমরা হচ্ছে কি দেখবো? তারপর হচ্ছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, তোমার প্রযুক্তি যেটা কৃষি প্রযুক্তি, কৃষি প্রকৌশল অনুষদ। এই প্রকৌশল অনুষদের আন্ডারে এখানে মোট সিট আছে হচ্ছে, বললাম প্রথমে বলে নিছিলাম মেবি, যে হচ্ছে এখানে এগ্রিকালচার, এর পরের স্লাইডে দেখতে পারবো না বলি, 6টা ডিপার্টমেন্ট আছে টোটাল। এখানে কি কি পড়ানো হয়? এখানে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এটা পড়ানো হয় তোমার এই এগ্রি ইঞ্জিনিয়ারিং এ, যেখানে হচ্ছে খামার গঠন, স্থায়ী কাঠামো, পরিবেশ নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো পড়ানো হয়। তারপরে ফার্ম পাওয়ার এন্ড মেশিনারি, এটা আমাদেরও কোর্স করা লাগে, এটা সবারই করা লাগে, এই এফপিএম কোর্সটা মানে তোমার সবারই করা লাগে, মানে তুমি যেই ফ্যাকাল্টিতেই পড়ো এটা তোমার করাই লাগবে। কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবন ও ব্যবহার, ওইটার ব্যবহার তোমার, এটা হচ্ছে ফার্ম পাওয়ার এন্ড মেশিনারি। তারপরে আছে ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে জমিতে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মানে একটা সেক্টর বলতে পারো যে কোনো দেশের ক্ষেত্রে, তোমার এই ইরিগেশন ম্যানেজমেন্টের এটা। তারপরে কি আছে? ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও সংরক্ষণ, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে তো জানোই, এই ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে আবার আলাদা ডেডিকেটেডলি একটা 4 বছরের কোর্স করানো হয়, পরের স্লাইডে দেখবো আমরা। তারপরে কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথ, দেখো এটা কিন্তু একদম পিওর ইঞ্জিনিয়ারিং অনুষদ। এখানে তোমার ওই মানে প্রকৌশলের যে একটা ইয়া আছে ইবিআই, আমার মনে আসছে না, ওইটা থেকে কিন্তু সার্টিফাইড একদম। তোমার এটা 63 ব্যাচ চলতেছে, অনেক পুরনো ডিপার্টমেন্ট এটা। তারপরে আছে ফিজিক্স, বাকিগুলাও তো আরো পুরনো, কিন্তু হচ্ছে এটাও ওই তখনকার সময়কারী আর কি। ফিজিক্সও পড়ানো হয় এইখানে তোমার এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে। প্রকৌশল ও কৃষি যন্ত্রপাতির ভৌত নীতি বিশ্লেষণ, ফিজিক্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, এখানে একদম পিওর ইঞ্জিনিয়ারিং ফিল পাবা। মানে এখানে পুরাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় তুমি যেখান থেকে ডক্টর বের হয়,
যেখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার বের হয়, যেখান থেকে হচ্ছে আবার তোমার কৃষিবিদও বের হয়। মানে একটা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী এবং কৃষিবিদ তিনটা একসাথে বের হচ্ছে। আবার ডক্টরও বের হচ্ছে যারা পিএইচডি করে। মানে চিন্তা করে দেখো একবার, এক ইউনিভার্সিটিতে কতগুলা ডিগ্রি নিয়ে বের হচ্ছে, যারা নামের সামনে সবকিছু ইউজ করতে পারবে আর কি। তারপরে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ আসন বিন্যাস, এখানে টোটাল আসন হচ্ছে 180টা, যার ভিতরে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে 80, এটারে বলে 80 এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এখানে 100টা সিট আছে। এই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে আরেকটা তোমার ডেডিকেটলি 4 বছর কোর্স যেটা করা হয় সেটা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং। এখানে আছে হচ্ছে 50টা সিট, 50টা সিট আছে, এটা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং। আর বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে আছে মাত্র 30টা সিট, বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে মনে হয় 7ম ব্যাচ চলতেছে মেবি। এখানে জৈব তথ্য প্রযুক্তি ও কম্পিউটেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এটা হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং। তোমরা এটা নিয়ে অনেকেই জানো আর কি, এটার ভ্যালু বিদেশে অনেক বেশি, দেশে এটা, এগুলা নিয়ে অন্যদিন কথা বলবো যে কোনটার স্কোপ কেমন, এটা নিয়ে অন্যদিন বলবো। আজকে জাস্ট হচ্ছে ফ্যাকাল্টি গুলা পরিচয় গুলা দেখাইতেছি। তারপরে আছে হচ্ছে ফিশারিজ মৎস্য বিজ্ঞান অনুষদ। এখানে কি কি আছে? ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, মাছের শারীরিক গঠন, প্রজনন ও জিন গবেষণা। তোমার ফিশারিজের যে ডিপার্টমেন্ট আছে কয়টা? মোট 5টা ডিপার্টমেন্ট আছে। এই 5টা ডিপার্টমেন্টে কি কি পড়ানো হয়? ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, তারপরে আছে হচ্ছে ফিশারিজ ম্যানেজমেন্ট, উন্মুক্ত জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণ, তারপর হচ্ছে মেরিন ফিশারিজ সায়েন্স, এখানে হচ্ছে সামুদ্রিক মৎস্য সম্পদ ও বাস্তুতন্ত্র গবেষণা। তারপরে কি আছে? অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াকালচার এখানে কি আছে? বৈজ্ঞানিক উপায়ে মাছ ও জলজ প্রাণীর চাষ। তারপরে আছে হচ্ছে ফিশারিজ টেকনোলজি, মাছ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ। ফিশারিজের আন্ডারে মোট সিট আছে হচ্ছে 120টা এবং বিভাগ আছে হচ্ছে 5টা। তোমার ফিশারিজের এই 5টা ডিপার্টমেন্ট পড়ানো হয়। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের, এটা কোনো ফ্যাকাল্টিও না, কোনো ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফুড সেফটি এন্ড ম্যানেজমেন্ট। এটা হচ্ছে একটা ইনস্টিটিউট, যেটার আন্ডার হচ্ছে সিট আছে হচ্ছে 30টা। সিট কতগুলো আছে বলো? 30টা। ফুড সেফটি, আমাদের খাদ্য যে আমরা খাই, এটা তো সেফটি অবশ্যই থাকা উচিত। বর্তমানে যে তোমরা জানো কিনা আমি জানি না, যে বিভিন্ন ব্রয়লার মুরগি থেকে যে ক্যান্সার ছড়ায় যায়, এটা অনেকেই হয়তো শুনছো যে ক্যান্সার হয়। তা ওই সেফটি গুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তা ওইটাই আর কি এখানে খাদ্যের নিরাপত্তা, বিষাক্ততা, রোগ, ভেজাল শনাক্তকরণ, মান নিশ্চিতকরণ, এই জিনিসগুলো হচ্ছে এই ফুড সেফটিতে পড়ানো হয়। এটা কোনো ফ্যাকাল্টি না, ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে একটা ইনস্টিটিউট। তারপরে এটা ফার্স্টেই বলে দিছি। তা তোমাদের হচ্ছে একটু যদি এখন, এটা ছিল হচ্ছে যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কি আসলে পড়ানো হয়, তোমার একটা ফ্যাকাল্টির আন্ডারে কি কি ডিপার্টমেন্ট গুলো আসলে পড়ানো হয়, এটা ছিল আজকের আমাদের মূল বিষয়বস্তু। যে তুমি হচ্ছে কেন কৃষি বিশ্ববিদ্যালয় চুজ করবা। আমরা ফ্যাসিলিটিস নিয়ে আরেকদিন কথা বলবো, বা তোমরা হচ্ছে একটু জানা নিতে পারো যে এইবার শুধুমাত্র বিসিএস, এটা তো মানে এখান থেকে তোমরা হয়তো জানো যে লাইভ স্টকে তোমার আছে, লাইভ স্টকে এদের এই টেকনিক্যাল কোটা আছে। আমরা যারা হচ্ছে লাইভ স্টক নিয়ে মানে ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাসবেন্ডারি, আমাদের জন্য টেকনিক্যাল কোটা আছে। যারা শুধু আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছি তারাই অ্যাপ্লাই করতে পারবো। তারপরে এগ্রিকালচারেও টেকনিক্যাল কোটা আছে, ফিশারিজেও আছে, ইকোনমিক্সেও আছে। তা এইখান থেকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 47তম বিসিএস এ 130 প্লাস হচ্ছে বিসিএস ক্যাডারেই আর কি, মানে বিসিএস ক্যাডার হয়েছে 130 প্লাস। তার ভিতরে তোমার অ্যাডমিন, পুলিশ ক্যাডার, তারপরে ফরেন ক্যাডার, সব ক্যাডারই আছে আর কি, কম বেশি সবাই আছে। 130 প্লাস বড় বাইরে শুধুমাত্র একটা বিসিএস থেকে হয়েছে, যেখানে টোটাল ক্যাডার হয়েছে 1500-র মতো। সেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে 130 প্লাস। আরো তো বিদেশের স্কোপ, হিউজ অপরচুনিটিস আছে। আমি বলতেছি আমার কিন্তু এখনো কোনো পড়াশোনাই, আমি মাত্র শুরু করলাম। আমি বড় ভাইদের থেকে শুনছি, বা যেগুলা শুনছি স্যারদের কাছে, টিচারদের কাছে, যেটা দেখছি ওইটা জাস্ট বলার চেষ্টা করতেছি যে আসলে অপরচুনিটিস গুলো আমি জানি না আমার ভবিষ্যতে গিয়ে আছে, কিন্তু যতদূর ভাইদের থেকে শুনছি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এখানে কিন্তু অপরচুনিটিস অনেক বেশি জেনারেল ইউনিভার্সিটি গুলোর থেকে, তোমরা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবা। আর সামনে আমি হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দিব, কেন হচ্ছে এই ইউনিভার্সিটি গুলো চুজ করবা, কৃষি ইউনিভার্সিটি গুলো কেন তুমি চুজ করবা, আসলে এখানে কি কারণে তোমার চুজ করা উচিত, যে কি কি তোমার স্কোপ আছে, এটা নিয়ে নেক্সটে কথা বলবো। আজকে ফ্যাকাল্টি গুলোর পরিচয় দিলাম। এখন জাস্ট তোমাদের সংক্ষেপে একটু বলবো যে হচ্ছে তোমার পরীক্ষায় বসার জন্য তোমার ন্যূনতম কি কি যোগ্যতা থাকা উচিত। তোমার হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি, এসএসসি প্লাস এইচএসসি, এসএসসি প্লাস এইচএসসি তে তোমার হচ্ছে কত জিপে থাকা লাগবে? 8.5 থাকা লাগবে। 8.5 উইদাউট 4 সাবজেক্ট, উইদাউট 4 সাবজেক্ট। ঠিক আছে, মানে এসএসসি প্লাস এইচএসসি তে জিপিএ যোগ করে ন্যূনতম 8.5 থাকা লাগবে, এবং আলাদা আলাদা করে ন্যূনতম 4 থাকা লাগবে। ন্যূনতম 4 থাকা লাগবে, এবং যোগ করে যেন 8.5 হয়। 4 না, 4.5 থাকা লাগবে, 4.5।
4.5 থাকা লাগবে, আর যোগ করে যেন 8.5 হয়। আর তাইলে এটা যদি 4 সাবজেক্ট সহ হিসাব করো, যদি তোমার 4 সাবজেক্টের জিপিএ মানে জিপিএ 5 এ থাকে 4 সাবজেক্টে, তাইলে কিন্তু এটা যোগ করলে ন্যূনতম কত হচ্ছে 3 3 6, তাহলে এটা কিন্তু 9.10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিনিমাম এটা থাকা লাগবে, মিনিমাম এটা থাকা লাগবে পরীক্ষায় বসার জন্য জাস্ট। আর অবশ্যই মাস্ট তোমার এখানে এইচএসসি তে হায়ার ম্যাথ থাকা লাগবে। ঠিক আছে, বসার জন্য অবশ্যই হায়ার ম্যাথ থাকা লাগবে। আর এই ইউনিভার্সিটির তোমার হচ্ছে জিপিএ মার্ক কিন্তু অনেক বেশি ভ্যারি করে, মানে জিপিএ মার্ক থেকে 50 আসে। জিপিএ মার্ক তোমার পরীক্ষা হবে হচ্ছে 100, তোমার এমসিকিউ হবে 100, আর জিপিএ মার্ক হবে 50। জিপিএ মার্ক হবে 50, মোট হচ্ছে 150 মার্কের উপর তোমার হচ্ছে এখানে পজিশন গুলা দেওয়া হবে। তাহলে এই 150 মার্ক তোমার এই জিপিএ মার্কটা কিভাবে হিসাব করা হয়, তোমার জিপিএ মার্কটাও হিসাব করা হচ্ছে এসএসসি। তোমার এসএসসি তে কত থাকে, এসএসসি তে তোমার যেটা পাইছো তুমি 4 সাবজেক্ট বাদে, ওটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, যদিও তারপরে অল্প করে বলি। টোটাল মার্ক এখানে হচ্ছে টোটাল মার্ক উইদাউট 4 সাবজেক্ট। ঠিক আছে, টোটাল মার্ক উইদাউট 4 সাবজেক্ট ডিভাইডেড বাই হচ্ছে এইখানে ভাগ দিবা হচ্ছে 1050 দিয়ে, 1050 গুণন 25। আর এইচএসসি তে মার্কটা হিসাব করবা কিভাবে, এখানে টোটাল মার্ক তুমি যেটা পাইছো, টোটাল মার্ক উইদাউট 4 সাবজেক্ট ভাগ দিবা হচ্ছে কত দিয়ে, ভাগ দিবা হচ্ছে 1100 দিয়ে, ভাগ দিবা গুণন 25। তাই এখানে যোগ করলে দেখা যাবে যে তোমার মার্কটা হচ্ছে মোটামুটি 38 থেকে, তোমার মার্কটা 38 থেকে কত হবে, এই 48 ধরো। আমার ছিল মাত্র 39, যেখানে অনেকের 47 48 নরমালি হয়তো হবে না, 47 হয়তো হবে। ঠিক আছে, যেখানে জিপি মার্ক 50 কিন্তু কেউই পায় না। এটা নিয়ে ডিটেলস আরেকদিন কথা বলবো নি, আজকে জাস্ট একটু এইটুকু আশা করি বুঝতে পারছো যে মার্কের হিসাবটা কিভাবে করানো হয়। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টির আন্ডারে কি কি অনুষদ ডিপার্টমেন্ট গুলো পড়ানো হয়, এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়া তোমাদের, জানি তোমরা আগে থেকে এই ডিসিশন নিতে পারো যে তুমি আসলে এই ইউনিভার্সিটির কোন ফ্যাকাল্টিটা আগে চয়েস দিবা। আগে থেকে জানি তোমার একটা ক্লিয়ার ধারণা থাকে যে তুমি কি কি পড়বা। এখন তোমার মনে করো এগ্রি, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলা, ঠিক আছে, রুয়েটের আর্কিটেকচার ছেড়ে এই বাকৃবির এইটিতে পড়তেছে অনেক, মানে এরকম আছে, এক্সাম্পল আছে, আমাদের হলেই আছে। আবার অনেক ভালো ভালো জায়গা থেকে এখানে আসছে, তোমার এটা নিয়ে আরেকদিন বলবো, মানে কে কোথায় থেকে আসছে এই টাইপের কয়েকটা উদাহরণ দিব। ঢাবিতে 2100 পজিশন ছেড়েও এখানে আসছে, মানে 2100 পজিশন গুলো ঢাবিতে। আবার মানে সিকে রুয়েট ঢাবি এমন কোন ইউনিভার্সিটি নাই যেখান থেকে আসলে এই বাকৃবিতে আসে নাই। মানে বাকৃবির আসলে এটা নিয়ে তোমরা তখন ভিজুয়াল মানে বুঝতে পারবা যে আসলে এখানে অনুষদগুলোর গুরুত্ব কত বেশি, তখন আসলে এটা তোমার পছন্দক্রমের সবার উপরে রাখা উচিত। সবার উপরে না হলেও তুমি অন্তত সেকেন্ড লিস্টে রাখা উচিত তোমার এই বাকৃবিকে। মানে তোমার পছন্দক্রমের অনেকের আছে যাদের হচ্ছে প্রথমেই থাকে, মানে সবার উপরেই থাকে তাদের পছন্দক্রমের, কিন্তু তোমার অন্তত আমি মনে করি যে অন্তত 2 নাম্বার সিরিয়ালে থাকা উচিত। এটা এই ইউনিভার্সিটি তোমার হচ্ছে 2য় সিরিয়ালে থাকা উচিত তোমার পছন্দক্রমের। তাই এটা নিয়ে অন্য দিন কথা বলবো, আজকে তোমাদের ফ্যাকাল্টি নিয়ে তোমাদের একদম ডিটেলস ধারণা দিতে পারছি আশা করি। আমার পুরা ভিডিওতে ভুল ত্রুটি হইতে পারে, আমিও যেহেতু নতুন, তা এই আমার ভুলগুলা তোমরা একটু নরমালি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর অবশ্যই ভিডিওটা যদি হচ্ছে তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও, কারণ এই রিলেটেড অনেক ভিডিও পাবা। শুধু ভিডিওটা দেখে চলে যাও না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, কারণ হচ্ছে আমি তোমাদের নিয়ে অনেক কন্টেন্ট দিব সামনে। পুরো অ্যাডমিশনে আশা করি তোমাদের সাহায্য করতে পারবো। তা সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।